ডক্টর ইউনূস এক কথার মানুষ, এত দ্রুত সিদ্ধান্তটা আসছে, ডক্টর ইউনূস ঝুঁকবেন না। আমি মনে করি এটা কাজে দিবে। 48 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী ইসলামী সরকার, বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সংবিধান, তৈরি হবে নতুন বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা। আর ওই বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বন্ধ হয়ে যাবে চুপুর দরজা। দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে যমুনাতে, সেরকম প্রস্তুতি যমুনাতে চলছে এবং নতুন করে দাবার চাল দিয়ে কিভাবে কোন কোন কৌশল অবলম্বন করা যায় সেরকম প্রস্তুতি, সেরকম কর্মযজ্ঞ যমুনাতে চলছে। নিন এবার সরাসরি মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে আন্দোলন শুরু হয়ে গেল। কোনো রাজনৈতিক দল বাংলাদেশের স্টেক হোল্ডার নয়, এরা দুর্বৃত্ত, এরা করাপ্টেড, এরা অযোগ্য, এরা বাংলাদেশ বিরোধী, এরা সন্ত্রাসী, এরা খুনকারী, গুমকারী, গণতন্ত্র হত্যাকারী, মানবতা বিরোধী, এরা সব ধরনের যত অপরাধ আছে সব অপরাধে অভিযুক্ত এরা। সেনাপ্রধান ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই যে তিনি কিছু পারবেন না, তিনি আসলে ভয় আছেন, তিনি বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এই যে একটা অস্থিতিশীলতা সেনাপ্রধান সৃষ্টি করলেন। ওয়াকার কিন্তু ধরা, এমন ধরা খাইছে, সারা দুনিয়া জোড়া ধরা খাইছে। কিভাবে ধরা খাইছে একদম আপনাদেরকে পরিষ্কার ভাবে বলবো। এই নাগরিক পোলা, এই বিশ্বাস পোলা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বেয়াদবি করে কথা বলার সাহস পাচ্ছে। ওয়াকা তোর সামনে কেমনে হয়েছে? তুই ভারতের এই রাস্তা উন্নয়ন সংস্থা, এদের সাথে তুই কথা বলিস কেন? আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিওর শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন। তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো চলুন তাহলে আর কথা কিসের, কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা। আপনারা দেখেছেন এই করিডোর, ভারতকে যখন রেল ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, রোড ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, স্থলপথ দিয়েছে, বন্দর দিয়েছে, সবকিছু দিয়েছে। বাংলাদেশের কতজন সালাউদ্দিন এটা নিয়ে কথা বলেছে, বাংলাদেশের কতজন সাংবাদিক আজিজ এটা নিয়ে কথা বলেছে, বাংলাদেশের সেনাপ্রধান মির্জাফর, ওয়াকারুজ্জামান, আজিজ, শফিক, মোস্তাফিজ কতজন এটা নিয়ে কথা বলেছে? অথবা আপনারা কারা এটা নিয়ে কথা বলছেন, যারা আজকে করিডোর নিয়ে এত মাথা ব্যথা দেখাচ্ছেন? করিডোর দিলে বাংলাদেশের সংবিধান চলে যাবে, সার্বভৌমত্ব চলে যাবে, যারা আপনারা একের পর এক আপনাদের জীবন বেরিয়ে যাচ্ছে, আসলে আপনারা কারা? আপনারা কি সবাই গুলিস্তানের মোদির পয়দা, গুজরাটের মোদির পয়দা, নাকি মোদির 14 গোষ্ঠী প্রভুপাদা আপনাদেরকে বাংলাদেশে জন্ম দিয়ে গিয়েছে আপনার বাবার অনুপস্থিতিতে? দর্শকবৃন্দ, আমার সিম্পল একটা কথা, বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, ভারত কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে করিডোর নিয়েছে। তাহলে মাদারফাকার ওয়াকারুজ্জামান কেমনে বলে নো করিডোর? এই শুয়ারের বাচ্চা, তুই তোর চোখের সামনে রেল করিডোর কেমনে হয়? শুয়ারের বাচ্চা, কেমনে হয়েছে রেল করিডোর? ওয়াকা তোর সামনে কেমনে হয়েছে? এই শুয়ারের বাচ্চা, তুই ভারতের এই রাস্তা উন্নয়ন সংস্থা, এদের সাথে তুই কথা বলিস কেন? তাহলে তুই এই করিডোরের ব্যাপারে তুই ভারতকে সহায়তা করতেছিস, তুই ভারতের সাথে তলে তলে এই কাজ করতেছিস রোহিঙ্গাদের যাতে প্রত্যাবর্তন করানো না হয়। ওয়াকা তুই বাংলাদেশের গলা কাটতেছিস, রোহিঙ্গারা যাতে আর ফেরত না যায়, ওই টাকাটা ভারতের দরকার। আপনাদের যে করিডোর নিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্রুসিফাই করতেছে, ওয়াকা এই ওয়াকারের আত্মীয় অলরেডি এই করিডোর মিয়ানমার গভর্নমেন্টকে দিছিল, ভারতকে দিছিল এবং তার 4/3 কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তাইলে এখন কেন বাধা? এখন কেন বাধা? ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের আমাদের দেশে রাখতে চান না। দর্শকবৃন্দ, মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে আমাদের দেশে রাখতে চান না, উনি ফিরায় দিতে চান তাদের রোহিঙ্গাদের বাপদাদার সম্পত্তি রাখাই নেই। এই রোহিঙ্গাদের যদি ওইখানে দেওয়া হয়, ভারতের হাজার হাজার কোটি টাকার এই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। এবং এ ব্যাপারে মায়ানমার কর্তৃপক্ষ একমত হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে তথাকথিত সেনাবাহিনীর প্রধান মির্জাফর ওয়াকারুজ্জামান এগ্রি করেছে। আপনি বুঝেছেন? তাইলে ওয়াকার যদি জয়শঙ্কর, মোদি, দ্বিবেদী এদেরকে বলে দেয় হ্যাঁ হ্যাঁ আপনারা ওই প্রজেক্টটা করতে পারেন, তাইলে আপনি দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারের মধ্যে কনফ্লিক্ট এখানে চলে আসবে না?
আরো আছে। কনফ্লিক্টটা কোনখানে? কনফ্লিক্টটা এইখানে। ভারত যে কোনো মূল্যে এই প্রজেক্টটা চায় দুইটা কারণে। ভারত বাংলাদেশের উপরে তারা ওই জলবন্দর স্থলবন্দর, কারণ তারা জানে 90% মুসলমানের এই দেশে, তারা কন্টিনিউয়াসলি এইভাবে জায়গা দখল কইরা গাড়ি ভইরা সামরিক অস্ত্র নিতে পারবে না। এই জন্য তারা অন্য রাস্তা তৈরি করছে, বাংলাদেশকে বাদ দিয়া সেভেন সিস্টার। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চায়না গিয়ে সেভেন সিস্টার্স এর সাবজেক্টে কথা বলেছে, ভারত বলছে ও মাই গড, আমাদের একটা কাউন্টার প্রজেক্ট যদি আমরা না নেই, আলটিমেটলি উই আর গোইং টু লুজ সেভেন সিস্টার। তারা কি করেছে? চতুরতার সাথে এই প্রজেক্টকে এক্সিকিউট করার জন্য খুব তাড়াতাড়ি বাজেট করেছে। জেনারেল ওয়াকারকে তারা পকেটে ঢুকিয়েছে, মায়ানমারের সামরিক অথরিটিকে তারা পকেটে ঢুকিয়েছে, এখন তারা প্রজেক্টে হাত দিবে এবং বলছে রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠানো যাবে না। দর্শক বিন্দু, আপনারা কখনো শুনেছেন আওয়ামী লীগের কাছ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের কোনো কাজ তারা হাতে নিয়েছে? নেয় না। কারণ কি জানেন? হাসিনা মাগি এবং আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা লোক জানতো রোহিঙ্গাদেরকে আর ওখানে পাঠানো যাবে না। রোহিঙ্গাদেরকে যদি ওখানে রাখাইনে ফেরত দেওয়া হয়, ভারতের এই প্রজেক্ট কাজে লাগবে না। কারণ ভারতের ওইখানে রাখাইনে একটা বিমানবন্দর, একটা সামরিক ঘাঁটি, একটা সেনানিবাস, একটা ফাইটার প্লেন ওখানে থাকা তাদের জরুরি। দেয়ারফর দে নিড এ করিডোর। আর বাংলাদেশে যদি এখন মানবিক করিডোর ওইটার সাথে করে, ভারতের এই প্রজেক্টটা মাইর যাবে। ভারতের এই প্রজেক্ট যাতে মাইর না যায় এই জন্য এখন বলছে হ্যাঁ নো করিডোর। ভারতের করিডোর দিয়ে ভারতকে লাভবান করানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বেয়াদবি করে কথা বলার সাহস পাচ্ছে। এই আলোচনাটার এক অংশের সাথে বা আমরা যে খবরটা পাচ্ছি যে রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই নামটা আসছে, আমি এটার পক্ষে শতভাগ সহমত। তবে সিস্টেম বা প্রসেসিংটা যেটা, সেখানে পরিবর্তন করতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি, আমরা বিশ্বাস করি যে তিনি রাষ্ট্রপতি পদে থাকলে 100% বাংলাদেশে যে কোনো ব্যক্তির তুলনায় বাংলাদেশের জন্য কল্যাণ হবে। এটা আপনি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনার কাছে নেগেটিভ ফিল হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। কারণ আপনি আগামী বিশ্বে, আগামী দিনে সারা পৃথিবীর সাথে ব্যবসা বাণিজ্য, কানেক্টিভিটি, একটা ফেস ভ্যালু, এটা খুবই প্রায়োরিটি ক্রিয়েট করে। আপনারা কম বেশি সকলে বলেন যে একজনের একটা হ্যালো, একটা চেহারা, এরকম 2-4 লাখ টাকা ঘোষের বিপরীতে একটা চেহারা, একটা হ্যালো গেলে হয়ে যায় না? নরমালি আমরা বলি মামু খালু দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি উঠেছে। এর পাশাপাশি জাতীয় সরকার গঠন সহ একটা যে দাবি, আমি আজকে সকালেও নিউজটা দিয়েছিলাম সম্ভবত, যে মার্চ ফর ডক্টর ইউনূস, জাতীয় সরকার গঠন করে 5 বছর ক্ষমতায় থাকা, এবং কি সেখানে ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। তো প্রধানমন্ত্রী কে হবেন? এখানে 100% বিএনপির জনাব তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া। যেহেতু বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, সো নামটা আসবে জনাব তারেক রহমানেরই জাতীয় সরকার গঠন করলে। এটা সিস্টেম খারাপ না। তবে আমি বলছি ওই যে 5 বছর, এই 5 বছরের ইস্যুটা এখানে হচ্ছে কনফ্লিক্ট। নির্বাচন ছাড়া জাতীয় সরকার গঠন করা এই যে সিস্টেমটা হইলে ভালো, এটা কিন্তু খারাপ না। কেন খারাপ না বুঝায়? জাতীয় সরকার আসলে কিন্তু খারাপ কিছু না। যে একপক্ষীয়, একপেশীয়, আমরা বাংলাদেশে গত 53 বছর যে জিনিসগুলো দেখি, যে ধরেন এখন বিএনপি যখন টোটাল একক ক্ষমতায় থাকবে, এভরিথিং তাদের কন্ট্রোলে চলে যাবে। আওয়ামী লীগ যেমন যখন ক্ষমতায় ছিল, এভরিথিং তারা তাদের ক্ষমতা নিয়ে গেছে। পার্লামেন্টেও আপনি চাইলে আপনার দলের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো সমালোচনা করতে পারবেন না। এই যে রাজনীতির কিছু সিস্টেম আমরা ক্রিয়েট করে রাখছি, সেটার বিপরীতে জাতীয় সরকার গঠন হলে ক্যাওসেরও সুযোগ আছে, বাট পজিটিভলি যদি ভাইব করাইতে পারে, দেন এটা পজিটিভলি ভাইব্রেশন হইলেও হইতে পারে। তবে এখানে আরেকটা কনফ্লিক্ট আসবে যে এই সরকারটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি প্রধানমন্ত্রী শাসিত সরকার হবে? এখন ধরেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সেক্ষেত্রে একটা কনফ্লিক্টের ইস্যু আসবে যে কে কার ক্ষমতার বেশি প্রয়োগ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতাটা এনসিপিটা উপভোগ করতে চাইবে। এখানে ওই যে ক্যাওসের জায়গাটা, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এরকম অনেক ক্যাওস আসবে যে একটা এলাকায় টেন্ডার করতে গেলে বিএনপিও টেন্ডার দিবে, এনসিপিও টেন্ডার দিবে, জামাত ইসলামও টেন্ডার দিবে, প্রত্যেকেই ক্ষমতায় আছে, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও খুব বেশি এখানে পার্থক্য নাই। তো সেইখানে এক ধরনের ক্যাওস তৈরি হবে। এখানে অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে, বাট আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস যেই নির্বাচন করুক, মানে নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, এরকম একটা জিনিস করা যেতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক, এই দাবিটা উঠতে পারে। এটা একবারে খারাপ হবে না। আজকে আমরা বিকাল 3:30টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি জনাব ইউনূসকে করতে হবে। আর 5 বছরের জাতীয় সরকার গঠনের জন্য যে স্লোগান উঠেছে, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এবং জুলাই আন্দোলনের শহীদদের ছবি নিয়ে আপনার এখানে আমরা দেখছি একটা মোটামুটি কি বলা যায়, দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে যে প্রোগ্রাম হয়েছে, মোটামুটি মানুষ হয়েছে। এরপরে বলা হয়েছে যে চুপ্পু না ইউনূস, ইউনূস ইউনূস স্লোগানও এখানে আসছে। তো এই যে এখন রাষ্ট্রপতি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা হয়, তাহলে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু, ওনাকে পদত্যাগ করতে হবে অথবা ওনাকে সরাই দিতে হবে। ওনাকে সরাই দিলে সংবিধান থাকবে কিনা, ডক্টর ইউনূস সহ এই টোটাল উপদেষ্টারা তাদের কিন্তু নিয়োগ করতে হচ্ছে। উনি মুখে মুখে ছাত্রদের কথা বললেও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিচ্ছে। তো নিয়োগকর্তায় যদি না থাকে, সেটা আবার কিভাবে হবে? সংবিধান লঙ্ঘন হবে। মানে এখানে কিন্তু অনেকগুলো কনফ্লিক্টের ইস্যু আছে। আমরা চাইতে পারি এক জিনিস, তো আইন, আদালত, সংবিধান, এই চিপার মধ্যে আবার অনেক কিছু আছে।
সর্বোপরি সুন্দর সমাধান আমার যেটা মনে হয় ডক্টর ইউনূসকে বাংলাদেশে দরকার। বন্ধ হয়ে যাবে চুপুর দরজা, বন্ধ হয়ে যাবে বাংলাদেশের আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিভিন্ন জায়গায় যেই নিজেদেরকে মহড়া দিয়ে নিজেদেরকে বড় করে বর্তমান সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় তাদের চেহারা দেখতে পাচ্ছি, সবকিছু বন্ধ করে দেবে এই বিপ্লবীরা। কিন্তু এই বিপ্লবীদের পিছনের শক্তি কয়জন? এই বিপ্লবী বর্তমান সময়ে যদি আমরা নাহিদ হাসনাতের মিটিং এ দেখতে পাই, আমরা সেই বিপ্লবী আর দেখতে পাই না যেটা গত 6 মাস আগে দেখতে পেয়েছি। কিন্তু তাহলে করবে এটা কে? করবেটাকে সেটাই আমার আলোচনার বিষয়। করবেটা হলো বাংলাদেশের যতগুলা ভারত বিরোধী রাজনৈতিক দল আছেন, যতগুলা ইসলামী মূল্যবোধের বিশ্বাসী রাজনৈতিক দল আছেন, যারা নাকি শেখ হাসিনার সময় দীর্ঘদিন যাবৎ কারাগারে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, তাদের সন্তানদের পড়ালেখা, কারো কারো সন্তানদেরকে ধরে নিয়ে পর্যন্ত নির্যাতন করা হয়েছিল, সেই সমস্ত নির্যাতিত পরিবারগুলা একত্রিত হয়ে আর জুলাই শহীদদের 1500 শহীদের 3000 মানে 3000 পিতামাতা আছে, 1500 শহীদের পরিবারে 5 জন করে ধরলে কয়েক হাজার মানুষ আছে 1500 শহীদের, আর 30,000 আহতের পরিবারে 5 জন করে ধরলে কত লক্ষ মানুষ আছে। এই সকল মানুষকে আপনারা দেখতে পাবেন আগামী 48 থেকে 48 ঘন্টার ভিতরে যদি বাংলাদেশের কোনো নতুন সূর্য উদয় না করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তখন বিপ্লবীরাই ইউনূস স্যারকে পদত্যাগ করতে বলবেন এবং পদত্যাগের পরে আবার নতুন বিপ্লবী সরকারের নতুন শপথে অংশগ্রহণ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনও হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি শপথ দিবেন এবং রাষ্ট্রপতি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিপ্লবীদেরকে শপথ দিবেন। এই পরিকল্পনায় এখন এগিয়ে যাচ্ছে দেশ। যারা পিছিয়ে আছেন, ঘুমিয়ে থাকেন নাকে সরিষার তেল দিয়ে, 48 ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখতে পাবেন নতুন সূর্যটা কিভাবে উঠেছে বাংলাদেশে। কারণ ঘুমন্তদেরকে জাগানো বড় কঠিন। আজকেও আবার বিএনপি একই কথা বলেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। ইউনূস স্যারকে বাংলাদেশের এই বিপ্লবী সরকার গঠনের জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা ভারতের লেসপেন্সার আছে, ভারতের টুকাই আছে, ওই টুকাইদেরকে বদল করে নতুন উদ্যমে কাজ করার জন্য উনাকে কিছু নতুন সাহসী মানুষকে পাশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। নাহিদ ইসলামের বক্তব্য শুনেছি, সে তরুণ হিসাবে সে যতটুকু বলেছে তার জন্য তার প্রতি ভালোবাসা এবং আমার দরদ, আমার আন্তরিকতা অবশ্যই নাহিদের প্রতি আছে। আজকে আমি প্রথম দেখলাম হাসনাত আব্দুল্লাহকে নাহিদের পাশে দাঁড়াতে। আমি জানি এই সূর্য সন্তানটা নাহিদের একজন বড় কমান্ডার হিসাবে, বাংলাদেশের 18 কোটি মানুষের একজন কমান্ডার হিসাবে কমান্ড করবে আগামী দিনগুলোতে বাংলাদেশের। কারণ আর্কিবিন এরদোয়ানের পরিকল্পনা কিন্তু ব্যস্তে যাবে না। এরদোয়ান কি বলেছেন আর কি করবেন গত 2-3 দিন যাবৎ আমি কিছুটা আপনাদেরকে বলে আসছি। সেই সালতানাতে বাংলা তৈরির মাধ্যমে এই বাংলাকে যে নিরাপদ বাংলা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী একটি মুসলিম বাংলাদেশ হবে, সেই বাংলা তৈরির জন্য ডক্টর ইউনূস স্যারকে সামনে রেখে এই বিপ্লবীরা কাজ করবে। ডক্টর ইউনূস স্যার বাংলাদেশে আসার আগে ফ্রান্স থেকেই বলেছিলেন, তোমাদের 7 সিস্টার ঠিক থাকবে না যদি না আমার বাংলাদেশের কিছু হয়। ডক্টর খলিলুর রহমানের কেন অপসারণ চাচ্ছে বিএনপি? এই গোপন কথাটির উত্তরটা না দিলেই না হয়। এই ডক্টর খলিলুর রহমান হলেন আমেরিকার ব্রেনে ব্লিয়ান একজন মানে একটা ব্রেনি মানুষ। সেই ব্রেনি মানুষটাই তৈরি করছেন 7 সিস্টারটা ভারত থেকে কিভাবে আলাদা করে যা, সেখানে আমেরিকার পরামর্শ, যুক্তি, বুদ্ধি অবশ্যই আছে, কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে তার কি পাকিস্তান, চায়নার পরামর্শ, এর সাথে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পরামর্শ। তাই সেই ডক্টর খলিলুর রহমানকে আজকে ভারত যখন সহ্য করতে পারছেন না, তখন বিএনপিও সহ্য করতে পারছেন না। এই গ্রান্টটা আপনারা পেয়েছেন কিনা? যদি গ্রান্টটা পেয়ে থাকেন কমেন্ট করে লিখবেন ভারতের গ্রান্ট আর বিএনপির বক্তব্যের গ্রানে আজকে মিলছে কিনা। যদি ফ্লেভারটা এক হয়ে যায় তাহলে বুঝতে হবে ডক্টর খলিলুর রহমান বিএনপির গলার কাটা নয়, বিএনপির কোনো দুশ্মন নয়, কিন্তু ভারতের গলার কাটা হওয়াতে আজকে বিএনপি নিজের গলার কাটা হিসাবে ডক্টর খলিলুর রহমানকে সহ্য করতে পারছেন না। এবার হয়তো আগামীর বাংলাদেশ হতে চলেছে কোরআনের বাংলাদেশ। কেননা একটা নিউজ হয়তো আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এমপি মনোনয়ন পেলেন মুফতি আমির হামজা। মুফতি আমির হামজাকে সবাই ভালো করে চেনেন। জামাতের পক্ষ থেকে কুষ্টিয়ার 3 আসনে হয়তো উনি 3 সদর আসনে জামাতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। তো দর্শক, ইতিমধ্যে শুধু মুফতি আমির হামজাই কি মনোনয়ন পেলেন বা মুফতি আমির হামজাই কি নির্বাচন করবেন? না, গোটা বাংলাদেশের ইসলামপন্থী অনেক আলেম ওলামারা এবার নির্বাচন করবেন। ইনশাল্লাহ আগামীতে ইসলামের বাংলাদেশ হবে। একটা গান আমরা সারা জীবন শুনে আসছি, কোনো একদিন এ দেশের আকাশে
কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যাই হোক, আমার গলা তেমন ভালো নয়, আমি গাইতেও পারি না। আসলে বুঝাইতে চাইছি, আমরা এই গানটা সারা জীবন শুনে এসেছি, গেয়ে এসেছি। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, হয়তো সেই দিন আর বেশি দূর নয়, আগামীতে আমরা দেখতে যাচ্ছি। তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ সদর আসনে জামাত প্রার্থী এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। রোববার 25শে মে আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামাতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। অনুষ্ঠানে জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাশেম সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, কুষ্টিয়া 3 আসনের মধ্য দিয়ে 300 আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হলো। মুফতি আমির হামজাকে নিয়ে মোবারক হোসেন বলেন, আমরা এ আসনে যে প্রার্থী অর্থাৎ আমির হামজাকে দিয়েছি, তিনি শুধু দেশের মধ্যেই নন, আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী। বিশেষ অতিথি ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার AKM আলিম হোসেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া সদর আমির এনামুল হক। তো যাই হোক প্রিয় দর্শক, সেখানে আরও অনেকে উপস্থিত ছিল। তো এই সংবাদটা পাওয়ার পরে আপনাদের কি অনুভূতি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, আপনারা কি চান আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখতে চান কিনা? আগামীর বাংলাদেশে ইসলামিক যে সমস্ত বক্তারা রয়েছে বা ইসলামিক স্কলাররা যারা রয়েছে তারা বাংলাদেশ পরিচালনা করুক এবং আমাদের দেশটা কোরআনের আইন চলুক, এটা আপনারা চান কিনা? যদি চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা ইসলামী দল ক্ষমতায় আসুক বা ইসলামী আলেমালামারা ক্ষমতায় এমপি মন্ত্রী হোক, অর্থাৎ দুর্নীতি, মানে বুঝতেই পারছেন যে ইসলামিক দল ক্ষমতায় আসলে কি হবে। দুর্নীতি, লুটরাজ, রাহাজানি, গুম, খুন, হত্যা, ধর্ষণ সব কিছু বন্ধ হবে। যদি আপনারা এসব বন্ধ করতে চান অবশ্যই আপনাদের আলেমালামাদের বা ইসলামপন্থী দলকে ক্ষমতায় আনতে হবে। আর যদি বলেন না আমরা সব কিছুই করবো, তাহলে ভাই আনা দরকার নেই। তো কোন পক্ষে আপনারা আছেন এটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, পরবর্তী খবর নিয়ে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। আর এই কমিটি বাজার পেজটা ফলো করে দেন। আল্লাহ হাফিজ।